স্বাস্থ্য খাতে ভঙ্গুর যে দশা সেটি কারোরই অজানা নয়। ক্যাডার ভিত্তিক বাতিল করে বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস গঠন, জনবল কাঠামো ও স্বাস্থ্য অধিদপ্তর পুনর্গঠন এবং স্বাস্থ্য সুরক্ষা আইনসহ স্বাস্থ্য খাতে 23টি সংস্কার প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাষ্ট্রের আমূল পরিবর্তনে এবং বেশ কিছু জনদাবিকে সামনে এনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 11টি সংস্কার কমিশন তৈরি করেছে। এর মধ্যে স্বাস্থ্য খাত একটি। ইতোমধ্যে স্বাস্থ্য সংস্কার কমিশন তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। আজ আমরা স্বাস্থ্য খাতে যে কমিশনের সংস্কার বিষয়টি রয়েছে সেটি নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, মোহনা টেলিভিশনের ডিজিটালে প্রেক্ষাপটের সংস্কার অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শামীমুজ্জামান চৌধুরী। আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সাথে রয়েছে প্রতিবেদক মাহবুব হাসান রিপন। রিপন, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের দুজনকে ডিজিটালের বিশেষ আয়োজনে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শামীমুজ্জামান চৌধুরীর কাছে আমি প্রথমে যাব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে জনপ্রশাসন কমিশনের সুপারিশগুলো কতটা বাস্তবায়নযোগ্য বলে আপনি মনে করেন? জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের যে পূর্ণাঙ্গ প্রতিবেদন সেটি এই মাসের প্রথম সপ্তাহে 6 তারিখে দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে এবং তারা 23টি সুপারিশ করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে মানুষের যে মৌলিক যে চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং এখন মূলত যুক্ত হয়েছে নিরাপত্তার বিষয়টি, এখন 6টি বলা হচ্ছে। তার মধ্যে স্বাস্থ্য কিন্তু একটি। তো স্বাস্থ্য কিন্তু আসলে মানুষের মৌলিক একটি সেবা পাওয়ার অধিকার আছে সবারই। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে জনপ্রশাসন সংস্কার কমিশন একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তারা দিয়েছে স্বাস্থ্য সেবা সংস্কার নামে। এটিতে তারা 23টি সুপারিশ রেখেছে এবং আপনাকে যদি উল্লেখযোগ্য হারে বলতে চাই সেটি হচ্ছে যে ঢাকার বাইরে বিশেষায়িত প্রতিষ্ঠান এবং পাশাপাশি গ্রাম অঞ্চলে চিকিৎসকদের পদায়ন এবং গ্রাম অঞ্চল সহ শহর অঞ্চল, বিভাগীয় অঞ্চলে উপস্থিতি নিশ্চিতকরণ, মেডিকেল কলেজ শিক্ষার্থীদের নির্দিষ্ট সংখ্যা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা এবং প্রয়োজনীয় এবং দক্ষ জনবল নিয়োগের ক্ষেত্রে তারা খুব জোর দিয়ে সুপারিশ করেছে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরকে পুনর্গঠন করার একটি সুপারিশ তারা করেছে। আমি মনে করি তারা যে 23টি সুপারিশ করেছে সবগুলোই বাস্তবায়নযোগ্য। এর পাশাপাশি তারা বিশেষ করে জোর দিয়েছেন যে চিকিৎসা ব্যবস্থাটা কি আসলে বিকেন্দ্রীকরণ করতে হবে, অর্থাৎ এখন চিকিৎসা সেবা মূলত ঢাকামুখী, সবাই চিকিৎসার জন্য ঢাকায় আসে। এই বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে বিভিন্ন বিভাগ এবং জেলা পর্যায়ে যখন বিশেষ হাসপাতাল এবং বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন তখন এটি বিকেন্দ্রীকরণ করা সম্ভব। আমার কাছে মনে হয়েছে 23টি সুপারিশই বাস্তবায়নযোগ্য। জি, আপনার এই কথা ধরেই আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি বলেন যে 23টি সুপারিশ করা হয়েছে সেগুলো বাস্তবায়নযোগ্য। এই সুপারিশগুলো কি আগে যারা ছিল তারা কি সেটি জানতো না, বা তাদের মাথায় কি সেগুলো আসে নাই এই খাতটাকে ডেভেলপ করার জন্য? আর বাস্তবায়নযোগ্য যদি হয়, সম্ভব যদি হয়, তারা কেন করেনি? আপনি মাঠ পর্যায়ে কাজ করেছেন স্বাস্থ্য নিয়ে অনেক, আপনার কাছে জানতে চাই। আগে যে সরকার ছিল সেই সরকারও অনেক সুপারিশ করেছে, অনেক নীতিমালা করেছে, কিন্তু আসলে আমরা যখন যদি মাঠের চিত্র দেখি বাস্তবায়ন কিন্তু সেই অর্থে কিছু বাস্তবায়ন হয়েছে কিন্তু সেই অর্থে কিন্তু বাস্তবায়ন হয়নি। যেমন আগে সরকারের কমিউনিটি ক্লিনিক ছিল, যেটি একটি রোল মডেল বলা যেতে পারে এবং একদম প্রান্তিক পর্যায়ের মানুষ কিন্তু এই ক্লিনিক থেকে সেবা পেয়ে থাকে। কিন্তু কমিউনিটি ক্লিনিকে বলা হচ্ছিল যে বেশ কিছু ওষুধ এবং বেশ কিছু সেবা তারা পাবে বিনামূল্যে। সেটি কিন্তু আমরা দেখি যে সবকটি কমিউনিটি ক্লিনিক কিন্তু ফাংশন করতে পারেনি এবং শেষ পর্যায়ে গিয়ে কিন্তু অনেক তাদের পরিকল্পনা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি তারাও কিন্তু কেন পারে নাই? সদিচ্ছার অভাব ছিল এবং চিকিৎসক পদায়নের ক্ষেত্রে কিন্তু তারা রাজধানী কেন্দ্রিক ছিলেন। যারা বিশেষজ্ঞ চিকিৎসক এবং যারা MBBS পাস করার পরে BCS এর মাধ্যমে যারা নিয়োগ হচ্ছে তারা কিন্তু বেশিরভাগই আমরা দেখেছি যে রাজধানী কেন্দ্রিক এবং বিভাগীয় শহর কেন্দ্রিক কিন্তু আমরা দেখেছি। গ্রামে কিন্তু আমরা বিশেষজ্ঞ চিকিৎসক লক্ষ্য করিনি। এটি একটি মূল কারণ। পাশাপাশি আপনি যদি বলেন যে সংক্রামক রোগ এবং অসংক্রামক রোগের যে চিকিৎসা সেটি কিন্তু আমরা আসলে সংক্রামক রোগের চিকিৎসা আমরা দেখেছি জেলা পর্যায়ে হয়েছে, কিন্তু অসংক্রামক রোগের চিকিৎসার জন্য কিন্তু সবাইকে কিন্তু বিভাগীয় শহর অথবা রাজধানীতে আসতে হয়েছে। তো চিকিৎসার যে জেলা পর্যায়ে যেরকম
হাসপাতাল থাকার কথা ছিল সেটি কিন্তু আমরা দেখিনি। এই কারণে হয়তো তাদের পুরো পরিকল্পনাটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই কারণে চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। কিন্তু আপনি অবশ্যই জোর দিয়ে বলতে চাচ্ছেন যে এই যে সুপারিশগুলো দেওয়া হচ্ছে সেগুলো বাস্তবায়ন সম্ভব যদি সদিচ্ছা থাকে। আমরা সেটি প্রত্যাশা করি যে এই কমিশন এই সুপারিশগুলো সামনে এনে তাদেরকে জনগণকে যে ফুল সার্ভিসটা যেন দিতে পারে এবং স্বাস্থ্য খাতের যে নিজেদের একটা গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে, তাদের ডেভেলপিং ফোকাসটাও কিন্তু হবে। জনাব মাহবুব হাসান রিপন, আপনার কাছে আসতে চাই একটি প্রশ্নে, যে প্রতিবেদনে বিসিএস ক্যাডারের পরিবর্তে প্রত্যেক সার্ভিসের বৈশিষ্ট্য অনুযায়ী নামকরণের সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিসে জনবল নিয়োগ, পদোন্নতি, পরীক্ষা ইত্যাদি কাজ সম্পাদনের জন্য আলাদা একটি পাবলিক সার্ভিস কমিশন গঠন করার সুপারিশ করা হলো। এই বিষয়টা আপনি যদি একটু বলতেন আমাদেরকে। এটা হচ্ছে দীর্ঘদিনের একটা চাওয়া ছিল। আপনি যদি দেখেন যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যেভাবে ফাংশন করে, সেখানে বিসিএস ক্যাডার যেটা রয়েছে, সেখানে স্বাস্থ্য ক্যাডারে যারা যুক্ত হন তারা কিন্তু বিশেষ বিসিএস ছাড়া যখন তারা কাজ করেন তখন বেশিরভাগ সময় কিন্তু তাদেরকে বিসিএস পরীক্ষার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কিন্তু নিতে হয়। এবং সেই প্রস্তুতির ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় দেখেছি যে তাদেরকে তাদের পড়াশোনার যে গ্রাউন্ডে, সেই গ্রাউন্ডের বাইরে থেকে এসে যখন তারা ডাক্তারি পাশ করছেন, ডাক্তারি পাশ করার পরে যখন তারা ইন্টার্ন করছেন, ইন্টার্ন করে যখন বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তখন বেশিরভাগ সময় তারা কিন্তু একদম সাধারণ শিক্ষার্থী যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন তাদের মতো করেই কিন্তু তাদের পড়াশোনাটা করতে হচ্ছে। তো এই বিষয়টি কিন্তু তাদের সার্ভিসের সাথে যে একটা বড় ধরনের বৈষম্য থাকে, সেটা অনেক সময় আলোচনা হয়েছে। এটা একটা প্রেক্ষাপট। আরেকটা প্রেক্ষাপট হচ্ছে, আপনি যদি দেখেন যে সবসময় একটা বড় ধরনের পাবলিক সার্ভিস কমিশনে সবসময় যে প্রবলেমটি সবসময় আমরা দেখেছি, সেটি হলো যে আন্তঃক্যাডার বৈষম্য। অর্থাৎ যারা সাধারণ ক্যাডার হিসেবে বিভিন্ন প্রশাসন ক্যাডার হিসেবে যারা যুক্ত হচ্ছেন বা অন্যান্য ক্যাডার হিসেবে যারা যুক্ত হচ্ছেন, তাদের সাথে যারা স্পেশালাইজড ক্যাডার হিসেবে যারা যুক্ত হচ্ছেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, সেখানে এক ধরনের বৈষম্য আছে। তো এই বৈষম্যগুলোকে অ্যাড্রেস করেছে। এই বৈষম্যটা কি কমিশন থেকেই, নাকি যারা মানে স্বাস্থ্য শিক্ষার ক্যাডারটাকে আলাদা করে সে প্রশাসন, ফরেন আরো যত আছে তারা কি দেখে, তারা নিজেরা দেখে, নাকি এটা পাবলিক সার্ভিস কমিশনই এটা হচ্ছে নিজের পাবলিক সার্ভিস কমিশনই তো এই যারা ক্যাডারভুক্ত হন তাদের সমস্ত দায়িত্ব তো তারাই দেখে। কিন্তু যেটা হয় যে আপনি দেখেন একটা মন্ত্রণালয়, যখন স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন বা অন্যান্য মন্ত্রণালয়ে দেখা যায় যে শিক্ষা ক্যাডার যারা হচ্ছেন তারা সর্বোচ্চ তৃতীয় গ্রেড পর্যন্ত হয়তো যেতে পারেন, তারপরে দ্বিতীয় গ্রেড, প্রথম গ্রেড, সেখানে কিন্তু তারা যেতে পারছেন না। অর্থাৎ পে স্কেলের কথা যদি আমরা চিন্তা করি, তো এই যে একটা বৈষম্য ছিল, সেই বৈষম্যটাকে সামনে রেখে প্রথমত নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে আন্তঃক্যাডার বৈষম্যকে শুরু করে এই সার্ভিস কমিশনে যারা সংস্কারের সাথে যারা যুক্ত, তারা কিন্তু এই কারণেই বলেছেন যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটিকে তারা আলাদা করতে চান। এবং এই আলাদা করার প্রক্রিয়া হিসাবেই কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মতো করেই বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস নামে একটি স্বতন্ত্র তারা প্রতিষ্ঠান তৈরি করবে। এই স্বতন্ত্র প্রতিষ্ঠানে যে লোকবল নিয়োগ, পদোন্নতি, এই সমস্ত কিছুর জন্য তারা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য নামে একটি হচ্ছে কমিশন গঠন করবেন। এই স্বাস্থ্য কমিশনটাই এই পাবলিক সার্ভিস মানে পাবলিক স্বাস্থ্য মানে তাদের আন্ডারে যারা চাকরি করবে, তাদেরকে ডেভেলপ করার, দেখভাল করার দায়িত্বটা তাদের হাতে থাকবে। আপনি কি মনে করেন তাতে অনেকটা সমস্যার সমাধান হয়ে আসতে পারে? আমি মনে করি তাতে অনেকটাই সমস্যা সমাধান হয়ে আসতে পারে। এটার মূলত হচ্ছে যখন আমরা দেখলাম যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য খাতে, একটা বড় সমস্যা হচ্ছে যে বাজেটটা দেওয়া হয়, সেই বাজেটটা কোনো সময়ই আমরা দেখতে পাইনি যে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। সর্বোচ্চ ব্যবহার আমরা দেখেছি ৬৭% যে বাজেটটা স্বাস্থ্য খাতে দেওয়া হয়েছে, সেখানে ৬৭%, ৭০%। ব্যবহার কেন হয় না? ব্যবহার না হওয়ার কারণটাই হচ্ছে যে এই খাতের সাথে যারা সংশ্লিষ্ট তাদের যে অদক্ষতা বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে এক ধরনের দক্ষতার যে অভাব, সেই অভাবটা কিন্তু ছিল এবং ফোকাসের একটা জায়গা ছিল, ফোকাসের অভাবটাও দুর্নীতি হয় এখানে। দুর্নীতি অবশ্যই
এই খাতের সাথে দুর্নীতি, বাংলাদেশের প্রত্যেকটা খাতের সাথেই দুর্নীতির ব্যাপারটা রয়েছে। পাশাপাশি এই সেক্টরে যারা চাকরি করছেন তাদের অদক্ষতার বিষয়টি রয়েছে। তো এই সমস্ত কিছু মিলেই যে একটা জায়গা তৈরি হয়েছিল, আমার মনে হয় যে এই আলাদা করে যখন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান যখন তৈরি হবে তখন এই সমস্যাগুলো সমাধান করাটা অনেক বেশি সহজ হবে। এই কারণেই কিন্তু সংস্কার কমিশন তারা কিন্তু আলাদা করে এটিকে জোর দিয়েছেন। আমরা সেটি প্রত্যাশা করি। আমরা শামীমুজ্জামান চৌধুরী আপনার কাছে আসতে চাই আবারও, এই সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সুপারিশগুলো, যে সমস্ত সুপারিশগুলো দেওয়া আছে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এর আগে আমি একটা কথা বলি যে রিপন যেটি বললো যে মূল বাজেটের আসলে মাত্র ৫%। আমরা বিগত বছরে দেখেছি, ওই বিগত বাজেটের সময় দেখেছি যে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া যারা স্বাস্থ্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট তারা কিন্তু বলে আসছেন যে স্বাস্থ্য খাতে কমপক্ষে 10% বরাদ্দ হতে হবে, এর বেশিও হলে সমস্যা নেই, কিন্তু কমপক্ষে 10 হতেই হবে। আমরা দেখেছি যে বাজেটে, মূল বাজেটে স্বাস্থ্য খাতে মাত্র 5% বরাদ্দ দেওয়া হয়। এটি আসলে যেই বিশাল যে কর্মযজ্ঞ স্বাস্থ্য খাতে সেটির তুলনায় কিন্তু অনেক কম। আপনি যদি বললেন যে এই সুপারিশগুলো মূল্যায়ন করার ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিতের ক্ষেত্রে সবার আগে সরকারকে অগ্রাধিকার দিতে হবে যে তৃণমূলে যারা আছেন তারা যাতে সহজেই সেবাটা পান, তাদেরকে যাতে বিভাগীয় শহরে, জেলা শহরে কিংবা রাজধানী কেন্দ্রিক না হতে হয়। আমি যদি আপনাকে বলি যে অসংক্রামক রোগের ক্ষেত্রে স্ট্রোক, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস এগুলো কিন্তু অসংক্রামক রোগ, দীর্ঘমেয়াদী রোগ হয়ে থাকে। পাশাপাশি এগুলো চিকিৎসা কিন্তু আমরা দেখি না যে জেলা শহরে আছে কিংবা উপজেলা শহরে আছে কিংবা বিভাগীয় শহরেও কিন্তু নাই। আপনি একটা কিডনি রোগী, তাকে ডায়ালাইসিস করার জন্য যেতে হচ্ছে বিভাগীয় শহরে। আপনি যদি বাসা যদি আপনার লালমনিরহাটে হয়, আপনাকে যেতে হচ্ছে রংপুর শহরে। এই বিষয়গুলো কিন্তু সরকারের কি হওয়া উচিত? সরকারি ভূমিকা অবশ্যই হওয়া উচিত যাতে প্রত্যেকটা জেলা শহরে যাতে অসংক্রামক রোগের চিকিৎসাটা থাকে। দীর্ঘমেয়াদী সব রোগ আছে, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ, এই চিকিৎসাগুলো যদি আপনি জেলা শহরে দিতে পারেন সেক্ষেত্রে রাজধানীর যে চাপটা বা সেটি কিন্তু আসলে কমে আসবে। যে বাস্তবতার কথা আপনি বলছেন, বাস্তবতার কথা আমি এই বাস্তবতাটা কি, আমি আসবো আপনাকে কথা বলতে দিব, আমার মানে জানতে ইচ্ছে করছে খুব যে এই যে বাস্তবতাটা আপনি বলছেন এটি সর্বসাধারণ জানে বিষয়টা, কিন্তু আপনিও বলছেন, আমরাও বলছি, শুনছি, কিন্তু বাস্তবায়ন হয় না কেন? বাস্তবায়ন হয় না, লাল ফিতার দৌরত্ব তো আছেই। পাশাপাশি সরকারের সদিচ্ছা, সরকার কিন্তু প্রতিবারই কিন্তু এর আগে সরকারও দেখেছি যে তারা ক্ষমতা আসার আগে বেশ কিছু স্বাস্থ্যসেবা নিয়ে তারা বেশ কিছু তাদের ইশতেহারে থাকে, কিন্তু আসলে আমরা দেখি যে বাস্তবায়ন হয়নি। কিংবা বিভাগীয় শহরকে কেন্দ্র করে তাদের একটা মেগা পরিকল্পনা ছিল, সব চিকিৎসা ব্যবস্থা এখানে হবে। কিংবা আমরা দেখেছি যে বঙ্গবন্ধু মেডিকেল, যেখানে বাংলাদেশের চিকিৎসা সেবা একটি টারশিয়ারি হাসপাতাল, এবং এই বঙ্গবন্ধু মেডিকেলের পাশে আপনি দেখবেন যে সুপার স্পেশালাইজড হাসপাতাল, এটিও কিন্তু করা হয়েছে। আমরা কিন্তু আপনি এখন যান দেখবেন যে হাসপাতালে কিন্তু আসলে ফাংশন করতে পারছে না, কারণ চিকিৎসক নেই, লোকবলের সংকট, যন্ত্রপাতি নেই, সব মিলে কিন্তু পর্যাপ্ত যেই আশা নিয়ে এটি যাত্রা শুরু করেছিল সেটি কিন্তু অনেকটাই বলা যায় মুখ থুবড়ে পড়েছে। এখন মূল কথা হচ্ছে যে আমি বিগত এক সপ্তাহ আগে ক্যান্সার হাসপাতালেও গিয়েছিলাম। একটা রোগীর ক্যান্সারের জন্য রেডিওথেরাপি বা কেমোথেরাপি যেটা দিতে হয়, সেই আপনি যদি এখন সিরিয়াল দেন, দেখা গেলে সেই সিরিয়াল আপনার 4 মাস পরে পড়ছে, 5 মাস পরে পড়ছে। এমনও রোগীর কাছে শুনেছি যে 1 বছর পরে সেই কেমোথেরাপির সিরিয়াল আসছে। তাহলে সেই রোগী কি আপনার সুস্থ করে তোলা সম্ভব? আপনি আর বেশিরভাগ মেশিনই কিন্তু এখন নষ্ট কিংবা অনেক আগে ক্রয় করেছে, জরাজীর্ণ অবস্থা, কিংবা বাজেটে তারা হয়তো বা চাহিদাপত্র দিয়েছে কিন্তু তাদের পর্যাপ্ত বাজেট নেই। সব মিলে যদি বলি যে আসলে সরকারি হাসপাতালে এখন যে অবস্থা, আপনি যদি যান টারশিয়ারি হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এদিকে মিটফোর্ড রয়েছে, কুয়েত মতি রয়েছে, সব হাসপাতালেই কিন্তু আপনি ভোরে যাবেন, একদম ফজরের নামাজ পড়ে আপনি হাসপাতালে যাবেন, দেখবেন যে রুগীদের দীর্ঘ লাইন। এবং একটা রুগী কিন্তু প্রায় আমি এমনও খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ক্যান্সার হাসপাতালে ডাক্তার দেখাবে, তাকে সে লাইনে দাঁড়িয়েছে ভোর 4টায়, ডাক্তার আসছে হয়তো 8টায় কিংবা 8:30 কিংবা 9টায়, কিন্তু তাকে অনেক ঘন্টা আগে তাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এবং ডাক্তার দেখানোর পরে দেখাতেই পারবে না। এই যে লম্বা, যে এই যে সরকারি হাসপাতালের যেই বিড়ম্বনা, এবং সরকারি হাসপাতালের কথা ভেসে উঠলেই কিন্তু একটা লম্বা সিরিয়াল, একটা বিড়ম্বনা তৈরি হয়।
তো এই চিকিৎসাগুলো যদি আসলে বিকেন্দ্রীকরণ করে যদি জেলা শহর কিংবা বিভাগীয় শহরে দেওয়া হতো তাহলে কিন্তু এই ভোগান্তিটা মানুষকে পোহাতে হতো না। আর বেসরকারি হাসপাতালে কিন্তু আসলে সবার, আপনার আমার কিংবা যারা আর্থিক সচ্ছলতার ব্যাপার আছে, সবার কিন্তু যাওয়ার কিন্তু সক্ষমতাও নেই এই মুহূর্তে। মাহবুব হাসান রিপন, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার, যারা বিসিএস ক্যাডার হয় তারা প্রান্তিকে যেতে চায় না, এটাকে কি সমাধান করা সম্ভব? এই সমস্যাটা অনেক বড় একটি সমস্যা। আমরা সবসময় দেখেছি, আমরা যখনই রিপোর্টিংয়ের জন্য যাই, যখনই আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি, তখনই দেখা যায় যে উপজেলা পর্যায়ে ডাক্তাররা যেতে চান না, এবং সেই সমস্যাগুলো কিভাবে আসলে সমাধান করা যায় আমরা দেখলাম যে সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, তারা কিন্তু এই প্রবলেমগুলো তারা সুপারিশ কমিশনে এই প্রস্তাবটা দিয়েছে, খুব অ্যাড্রেস করেছে বিষয়টা। এটা হচ্ছে প্রথমত একটা পজিটিভ দিক। দ্বিতীয়ত হচ্ছে যে যেটি আলোচনায় উঠে আসছিল যে আমাদের স্বাস্থ্য খাতের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যে বিভাগগুলো আছে সেখানে স্বাস্থ্য অধিদপ্তর আছে, এবং পাশাপাশি হচ্ছে শিক্ষা, এবং এই স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে হচ্ছে আপনার স্বাস্থ্যসেবা, শিক্ষা, এবং এই যে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা, এই দুটিকে 2019 সালে এটি দুটি আলাদা বিভাগ করা হয়েছিল, কিন্তু সেটির যে ফাংশন, সেই ফাংশনটা আরও বেশি যাতে মজবুত হয় সেই কারণে কিন্তু যে ক্যারিয়ার প্ল্যানিংয়ের কথা বলা হচ্ছে, বা লাইন প্রমোশনের কথা বলা হচ্ছে, কিংবা ডেপুটেশন পলিসির কথা বলা হচ্ছে, এই জিনিসগুলো সংস্কার কমিশন থেকে এই জিনিসগুলো দিকে নজর দেওয়া হচ্ছে। এখন এখানে যদি হয় যে প্রসঙ্গটি এসেছে সেটা হচ্ছে যে লগবুক সিস্টেমে, অর্থাৎ যিনি ক্যাডারে, যিনি হচ্ছে এই সেবাতে যুক্ত হচ্ছেন সরকারিভাবে, তিনি যখন ডাক্তার হিসেবে সরকারিভাবে যুক্ত হবেন তখন তিনি কোথায় কী ধরনের কার্যক্রম করছেন সেটার একটা লিখিত দলিল থাকবে, এবং সেটার মূল্যায়ন থাকবে, এবং সেই অনুযায়ী লাইন প্রমোশনটা নিশ্চিত হবে। যিনি হচ্ছে স্বাস্থ্যসেবার জন্য ঢুকছেন, অর্থাৎ তিনি কিভাবে সর্বোচ্চ জায়গায় যেতে পারবেন, উপজেলা পর্যায় থেকে শুরু করে তিনি প্রমোশন পেতে পেতে একসময় জনস্বাস্থ্য বিভাগে তিনি যাবেন, এবং সেখান থেকে তার ক্যারিয়ারটা তিনি শেষ করবেন, এরকম একটা লাইন প্রমোশন আছে। আবার যিনি স্বাস্থ্য শিক্ষাতে যিনি ঢুকবেন, তিনি কিভাবে হচ্ছে মেডিকেল কলেজগুলোতে সেবা দিবেন, এবং সেখানে তার যে প্রমোশনটা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, এরপরে অধ্যাপক হবেন, এবং এরপরে গবেষণার ক্ষেত্রে তিনি কিভাবে বিস্তারিত কাজ করবেন, সেই জিনিসগুলো এখানে খুব ভালোভাবে অ্যাড্রেস করা হয়েছে। এবং ক্লিনিক্যাল ডক্টর হিসেবে যারা এই সেবাতে প্রবেশ করবেন তারা কিভাবে লাইন প্রমোশন পাবেন, এটা হচ্ছে খুব ভালোভাবে অ্যাড্রেস করা হয়েছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেহেতু লগবুক সিস্টেম করা হবে, এই ক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যিনি প্রান্তিক পর্যায়ে সেবা দিচ্ছেন তার এই বিষয়টা যখন নোট করা থাকবে, পরবর্তীতে এটারও একটা মূল্যায়ন হবে, এবং এই মূল্যায়ন অনুযায়ী প্রমোশনের একটা ব্যাপার থাকবে। তো কাজেই একটা প্রেরণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, উৎসাহিত করার চেষ্টা করা হবে এই পলিসিগুলোর মধ্যে। এই প্রেরণা দেওয়া, উৎসাহিত করা ডক্টরদেরকে, সেটা যখন চলমান থাকবে তখন প্রান্তিক পর্যায়ে ডক্টরদের যাওয়ার যে প্রবণতা সেইটা আরও বাড়বে। এটা একটা বিষয়। আরেকটু যদি আমি যুক্ত করি, সেটা হচ্ছে যে এই সেক্টরে আরেকটা বড় প্রবলেম, সেটা ডেপুটেশন পলিসি। এই পলিসিটা হচ্ছে যে আমি যেই পদের জন্য আমি সরকারি চাকরিতে প্রবেশ করছি, এই পদে থেকে আমি অন্য কোথাও যদি আমাকে ট্রান্সফার করা হয়, আমার পদটা কিন্তু ওই সেম পদটাই থাকলো, কিন্তু আমাকে হয়তোবা একটা বিশেষ কারণে অন্য একটা মন্ত্রণালয়ের ডক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো, এই সুযোগটাও থাকছে। বিশেষ প্রজেক্টে, বিশেষ মন্ত্রণালয়ে যদি প্রয়োজন হয় তাহলে এই ডেপুটেশন পলিসির মাধ্যমে তারা যেতে পারবে। তো কাজে এটাও ডক্টরদেরকে অনুপ্রাণিত করবে। আমরা বারবার যেটি বলি যে এই যে আন্তঃক্যাডার বৈষম্যর কথাটা বারবার আসে, বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি আসে। তো এই সমস্যাটার সমাধানের ক্ষেত্রে ডেপুটেশন পলিসি এবং ক্যারিয়ার প্ল্যানিং, এই দুইটা বিষয় তাদেরকে অনেক বেশি উপকৃত করবে। এবং উপসচিব পদে যখন পদায়নের ক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে পারবে, তারা পরীক্ষা দিতে পারবেন, এবং পরীক্ষা দিয়ে তারা যদি যোগ্য হন তাহলে কিন্তু তারা ওই প্রমোশনটাও পাবে। কাজে এই জিনিসগুলো যখন যদি বাস্তবায়ন করা হয় তাহলে প্রান্তিক পর্যায়ে যেতে রাজি আপনি মনে করছেন। জি, শামীমুজ্জামান চৌধুরী, আবারও আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে আমার।
মেডিকেল ট্যুরিজম চালু আছে অন্যান্য দেশে আমরা জানি। আমাদের স্বাস্থ্যখাত সে পর্যায়ে উন্নতি করা হবে সম্ভব বলে আপনি মনে করেন কিনা, মানে আমাদের এখানে সেটা সম্ভব কিনা? বঙ্গবন্ধু মেডিকেলের সুপার স্পেশালাইজড হাসপাতাল যখন যাত্রা শুরু করে তখন তার মূল যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে বিদেশগামিতা কমানো, অর্থাৎ বিদেশে যারা এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন, বিশেষ করে আমাদের যদি বলি যে পার্শ্ববর্তী দেশ ভারতে অনেকেই আমাদের চলে যান, এই সংখ্যাটা কমানোর জন্য কিন্তু বঙ্গবন্ধু হাসপাতাল কিন্তু এই সমস্ত সেবা কিন্তু তারা চালু করেছিল শুরুর দিকে। কিডনি ট্রান্সপ্লান্ট, ডায়ালাইসিস থেকে শুরু করে যেসব চিকিৎসা বিদেশে হচ্ছে সব চিকিৎসায় কিন্তু শুরুর দিকে আমরা দেখেছি যে সেখানে চালু হয়েছে, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে কিন্তু মাঝামাঝি পর্যায়ে কিংবা 6 মাস পর্যায়ে গিয়ে চিকিৎসক সংকটের কারণে কিন্তু আমরা দেখেছি যে সেটি মুখ থুবড়ে পড়েছে। এখনও যদি আপনি যান বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে লোকবল সংকট রয়েছে, যন্ত্রপাতির অভাব রয়েছে। সব মিলে আসলে আমাদেরকে সুনির্দিষ্ট একটি প্ল্যান করতে হবে যে আমরা কিভাবে বিদেশগামিতা ঠেকাবো। আমাদের দেশ থেকে অনেক মানুষ কিন্তু বিদেশে চলে যাচ্ছে চিকিৎসার জন্য, এবং আমাদের দেশে একটি বলবো যে অনেক অর্থ কিন্তু চলে যাচ্ছে বিদেশে। তো সেটি যদি আমরা দেশে আনতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই হাসপাতালের সেবার মানোন্নয়ন করতে হয়, পাশাপাশি দক্ষ এবং বিশেষজ্ঞ চিকিৎসককে কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। পাশাপাশি আমি যেটা বললাম যে অসংক্রামক রোগ এর ক্ষেত্রে বিশেষ করে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এবং স্ট্রোক দীর্ঘস্থায়ী যারা রোগী আছেন তারাই কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তারা কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিংবা বিভিন্ন দেশে তারা কিন্তু যাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের দেশেও কিন্তু এখন কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে বিভিন্ন জায়গায়। মিরপুর 2 নম্বরেও আপনি যদি যান কিডনি ফাউন্ডেশন, সেখানে হচ্ছে, বঙ্গবন্ধু মেডিকেলে হচ্ছে, কিংবা বিভিন্ন মেডিকেলে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। কিন্তু মানুষের যে আস্থা, সে আস্থাটা কিন্তু এখনও পরিপূর্ণ অর্জন করতে পারেনি। এই জন্য কিন্তু তারা দেশের বাইরে চলে যাচ্ছে অনেক মানুষ। দেশের বাইরের কথা বলছিলেন এবং সেই সাথে বলছিলেন যে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের কথা বলছিলেন যেখানে বেশ কিছু জনবল যন্ত্রাংশ নেই, যে কারণেই বাহিরে যাচ্ছে, যদিও সেটি করা হয়েছিল যে যেন এখানেই এই ট্রিটমেন্টটা হয়। এটি নেই, যন্ত্রাংশ নেই, জনবল নেই, তার এই ঘাটতিটা থেকে যাচ্ছে। এই ঘাটতিটা কিভাবে পূরণ করছে না বা কিভাবে পূরণ করা যায়? পূরণ বলতে এখন যারা সরকারি বিসিএস দিয়ে যারা এমবিবিএস থেকে যায় যেসব বিসিএস ক্যাডার আসছেন, এখন যেহেতু ক্যাডার শব্দটি বাদ দিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা সার্ভিসে আসছেন, তো তাদেরকে আসলে মূলত শহরেই, জেলা শহরে কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না। কিংবা আগে আমরা দেখিয়েছি যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু 8-10টা হাসপাতাল ঘুরে ঘুরে কিন্তু তারা চিকিৎসা সেবা দিয়েছেন, একটি বড় অভিজ্ঞতার ঝুলি তার কাঁধে রয়েছে। তারপরে আমরা দেখেছি যে তাকে ঢাকাতে আনা হতো, রাজধানীতে আনা হতো, কিংবা বিভিন্ন বিভাগে তাকে প্রদান করা হতো। কিন্তু এখন কিন্তু আমরা শুরুর দিকে দেখেছি যে রাজধানী কেন্দ্রিক কিংবা বিভিন্ন জেলা শহরে প্রদান করা হচ্ছে। আমার মনে হয় যে আগে তৃণমূলের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এবং চিকিৎসকদের অভিজ্ঞ করে তোলার ক্ষেত্রে যদি বিভিন্ন জায়গায় প্রদান করা হয় সেক্ষেত্রে মনে হয় যে তাদের অভিজ্ঞতার ঝুলিটা আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের কিন্তু অনেক সংকট রয়েছে, যে অনুসারে আমাদের জনগণ কিংবা চাহিদা রয়েছে সেই অনুসারে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু অনেক কম। এবং আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে যে আমাদের বেসরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো রয়েছে, বেসরকারি হাসপাতাল রয়েছে, এবং বেসরকারিতেও কিন্তু আমাদের দেশে নামকরা অনেক হাসপাতাল রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। সেই হাসপাতালগুলোতে আসলে যেই খরচ, সেই খরচ একটি নির্দিষ্ট নীতিমালার মধ্যে আমার মনে হয় আনা উচিত। আপনি যদি এখন হিসাব করেন যে এখন যারা বেশিরভাগ প্রেগনেন্ট রয়েছে তাদের কিন্তু বেশিরভাগই কিন্তু সিজার হচ্ছে, কিন্তু সি সেকশন কিংবা সিজার হচ্ছে, নর্মাল ডেলিভারি কিন্তু খুবই কমে এসেছে। করাতে চায় না ডক্টররা, ডক্টররা কিন্তু সাজেস্ট করে যে সি সেকশন করাতে হবে। সেক্ষেত্রে কিন্তু অনেকেই প্রাইভেটে চলে যাচ্ছে এবং সরকারিতে চলে যাচ্ছে। সরকারিতে হয়তো বা খরচটা একটু কম, কিন্তু ভোগান্তি হচ্ছে বেশি। বেসরকারিতে আপনার খরচ কিন্তু অনেক বেশি, ভোগান্তি হচ্ছে কম। এবং আপনি নিশ্চয়ই জানবেন যে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান করতে বিভিন্ন প্যাকেজ করা হয়, প্যাকেজ থাকে যে 40,000 থেকে শুরু হয়, 40, 50, 60, 70 এবং 2 লক্ষ টাকা পর্যন্ত প্যাকেজ থাকে একটি সি সেকশন করাতে, যেটি হয়তো বা সরকারিতে 10,000 টাকা কিংবা 15,000 টাকা হয়। তো বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে কিন্তু এটি সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে আনা উচিত, যাতে বেসরকারিতেও আমাদের তৃণমূলের কিংবা মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে তারাও যাতে স্বাস্থ্যসেবাটা পান। কারণ যেহেতু আমাদের
সরকারিতে অনেক চাপ, অনেক প্রেশার, সবাই সঠিকভাবে সেবাটুকু পাচ্ছে না। যাদের একটু সামর্থ্য আছে তারাও যাতে বেসরকারিতে এই সেবাটুকু পান, এই জন্য আমার মনে হয় সরকারকে একটু গুরুত্ব দেওয়া উচিত। জি, গুরুত্বের কথা দিয়েই আমি বলছি যে স্বাস্থ্য খাতের আর কোন জায়গাগুলোতে গুরুত্ব দিতে পারলে বিদেশ থেকে আমাদের দেশে চিকিৎসা নিতে আসবে? স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের একটি ভালো মানের ডায়াবেটিস হাসপাতাল প্রয়োজন। আপনি দিন দিন কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে, পাশাপাশি আমাদের দেশে ক্যান্সার হাসপাতাল কিন্তু আছে মহাখালীতে, কিন্তু পর্যাপ্ত লোকবল সংকট, যন্ত্রপাতি সংকট, কেমোথেরাপি কিংবা ক্যান্সারের যে চিকিৎসা সেটি কিন্তু পূর্ণাঙ্গভাবে হচ্ছে না। এটি যদি আসলে সুপার স্পেশালাইজড ক্যান্সার হাসপাতাল করা হয় ভালো মানের, পাশাপাশি কিডনি রোগী আপনি নিশ্চয়ই জানেন যে দিন দিন কিন্তু কিডনি রোগী বাড়ছে, ভালো মানের একটি সুপার স্পেশালাইজড যদি কিডনি হাসপাতাল করা হয় সেক্ষেত্রে হয়তো বা বিদেশ থেকেও আমাদের দেশে অদূর ভবিষ্যতে রোগী আনা সম্ভব। কিন্তু ভালো সেবা দিতে হবে, বিশেষজ্ঞ চিকিৎসক আনতে হবে, যন্ত্রপাতি বাড়াতে হবে, চিকিৎসার মান বাড়াতে হবে, তাহলে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন নিয়ে আমরা আজকে কথা বললাম। যে বিষয়গুলো সুপারিশ করা হয়েছে, উত্থাপন করা হয়েছে এবং আমরা যে বিষয়গুলো আলোচনার মাধ্যমে বের হয়ে আসছে সেই জায়গাগুলো সরকার যথাযথ নজর দিবে এবং দেশের জনগণের জন্য স্বাস্থ্য সেবাটাকে নিশ্চিত করবে, এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আগামীকাল আবার প্রেক্ষাপট সংস্কারে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।